আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইউনিক ই স্কুলে তোমাদের স্বাগত। আমরা আজকে আলোচনা করব ইতিহাস প্রথম পত্রের সিকিউর সাজেশন। যারা তোমরা 2025-এর এইচএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য এই সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো প্রথমে আমরা যেই সিকিউর মানে ক্রিয়েটিভ সৃজনশীল প্রশ্নের যেই প্রথমে যেটা জ্ঞানমূলক যেটা থাকে ওটাতে এইগুলো থেকে তোমাদের কমন আসার পার্সেন্টেজ অনেক বেশি। তো প্রথম প্রশ্নটা আমরা দেখি, সেটা হচ্ছে পলাশী কোন নদীর তীরে অবস্থিত, মানে যেখানে পলাশী যুদ্ধ হয়েছে পলাশী কোন নদীর তীরে অবস্থিত। তো আমরা জানি পলাশী হচ্ছে ভাগীরথী নদীর তীরে অবস্থিত। কে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করে? তাহলে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করে কে? লর্ড ক্লাইভ। দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করে লর্ড ক্লাইভ। আর এটা হচ্ছে কি ভাগীরথী নদী, ঠিক আছে। এরপর সে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়? সেটা হচ্ছে গিয়ে 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়। ভারতে আসার জলপথ কে আবিষ্কার করে? তো আমরা সেটা জানি, ভাস্কো দা গামা ভারতে আসার জলপথ আবিষ্কার করে। আর ভাস্কো দা গামা কত সালে ভারতবর্ষ আসে? সেটা হচ্ছে গিয়ে 1498 সালে। হ্যাঁ, সিরাজউদ্দৌলা কত খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করে? তো আমরা জানি সিরাজউদ্দৌলা হচ্ছে গিয়ে তার নানা আলীবর্দী খাঁ মারা যাওয়ার পরে কি করে? সিংহাসনে আরোহণ করে, সেটা হচ্ছে গিয়ে 1756 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে 1176 সনের দুর্ভিক্ষকে কি বলা হয়? তাহলে 1176-এর দুর্ভিক্ষকে বলা হয় ছিয়াত্তরের মন্বন্তর। ছিয়াত্তরের মন্বন্তর। আর সেটা যদি আমরা ইংরেজিতে বলি, ইংরেজিতে হচ্ছে গিয়ে মানে ইংরেজি সনটা হচ্ছে গিয়ে এটার ইংরেজি সনটা হলো তোমার 1770 সাল। তাহলে বাংলা এটা হচ্ছে গিয়ে তোমার কি বাংলা সন, এটা হচ্ছে বাংলা সন, ঠিক আছে। এটা হচ্ছে বাংলা সন। আর যদি আমরা ইংরেজি সনটা বলি সেটা হচ্ছে গিয়ে 1770। পরবর্তীতে আমরা অনুধাবনমূলক প্রশ্নগুলোতে যাই, সেটা হচ্ছে গিয়ে অন্ধকূপ হত্যাকাণ্ড। তাহলে অন্ধকূপ হত্যাকাণ্ড কি? তো আমরা জানি এই যে এটা যেটাকে বলা হয় ব্ল্যাক হোল জেনোসাইড বা ব্ল্যাক হোল হত্যাকাণ্ড, সেটা হচ্ছে 146 জনকে হচ্ছে গিয়ে কি সিরাজউদ্দৌলার নির্দেশে হচ্ছে তোমার কি বন্দি রাখা হয়, তার মধ্যে 23 জন ফিরে আসে। তো এটা নিয়ে অনেকগুলো কথা আছে, তো তোমরা ওই ঘটনাটাই লিখবা। তারপর অজ্ঞতা ও মানে 2 নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে অজ্ঞতা ও অদূরদর্শিতাই ছিল সিরাজউদ্দৌলার পতনের অন্যতম কারণ, ব্যাখ্যা করো। তাহলে সিরাজউদ্দৌলা প্রথমত হচ্ছে মীর জাফরকে ক্ষমা করে দেয়। তারপরে হচ্ছে গিয়ে মীর জাফরকে ক্ষমা করে দেওয়ার পরে সে হচ্ছে গিয়ে এই যখন ইংরেজদের সাথে যুদ্ধ, মানে সে জানতো যে মীর জাফর তার খালা হচ্ছে গিয়ে তোমার কি ইংরেজদের সাথে আঘাত করছিল, সেটা জানতো। জানার পরে সে ক্ষমা করে দেয়। ও একটা বিষয় মানে তার স্বজনের উপরে যে অতিরিক্ত বিশ্বাস ছিল সেটার পরে হচ্ছে গিয়ে তার কি ইংরেজদের সাথে তার পরাজয় হয়। অর্থাৎ গড়ের হচ্ছে গিয়ে শত্রুতার কারণেই তার হচ্ছে গিয়ে কি পরাজয় হয়। এরপরে 76 মন্বন্তর, সেটা আমরা জানি দ্বৈত শাসনের পরে যখন হচ্ছে গিয়ে ইংরেজরা হচ্ছে দ্বৈত শাসনের মানে 76 মন্বন্তরের আগে একটু ব্যাকগ্রাউন্ডটা একটু আলোচনা করবা। তো দ্বৈত শাসনের ফলে হচ্ছে গিয়ে কি বাংলার সবচেয়ে বড় দুর্ভিক্ষ যেটা দেখা দেয় সেটা ব্যাখ্যা করবো তোমরা। দেওয়ানি কি? দেওয়ানি হচ্ছে কি ইংরেজরা হচ্ছে গিয়ে যে কি জমি জমা সংক্রান্ত যে সকল আইন বা বিচার কার্য পরিচালনা করার ক্ষমতা বা ব্যবসা বাণিজ্য করার ক্ষমতা, এটা দেওয়ানি, এটা ব্যাখ্যা করবা। দ্বৈত শাসন বলতে কি বোঝায়? সেটা দ্বৈত শাসন মানে 2 জনের শাসন, একটা হচ্ছে গিয়ে ইংরেজ আর একটা হচ্ছে গিয়ে তোমার কি নবাব, মানে ইংরেজ আর ইংরেজরা কি শাসন করবে? সেটা হচ্ছে ওরা রাজস্ব আদায় করবে। আর হচ্ছে নবাব যারা আছে নবাবরা হচ্ছে গিয়ে কি করবে? তারা হচ্ছে গিয়ে প্রশাসনিক কাজ ও বিচার কার্য পরিচালনা করবে। হ্যাঁ, বিচার কার্য পরিচালনা করবে। হ্যাঁ, পরিচালনা করবে। ক্লিয়ার? তাহলে এই বিষয়গুলো তোমরা ব্যাখ্যা করবা অনুধাবন ইয়েতে, তাহলে তোমরা হচ্ছে ফুল মার্কস পেতে পারো। আর এই জিনিসগুলো আবার সেম
খ আর গ আর ঘতে লাগবে, মানে 3 আর 4 নাম্বার প্রশ্নতে লাগবে। আমরা আসি এই ওটার জন্য কিছু গুরুত্বপূর্ণ টপিক দিই, সেটা হচ্ছে ভারতবর্ষে আগত ইউরোপীয় কোম্পানিগুলো, যেমন কারা আছে, এই যে ইংরেজ আছে, ইংরেজ, পর্তুগিজ, এরপর হচ্ছে ডাচ। এই 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 তিনটাই হচ্ছে কি করবা, ভালো করে পড়বা। এরপরে ইংরেজি কোম্পানি দ্বৈত শাসন, এটার ফলাফলটা খুব ভালো করে দেখবা, এটার কারণ, এরপরে হচ্ছে দ্বৈত শাসন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা, এটা একটু তোমরা পড়বা, যেটা আমি একটু আগে বলছি বিস্তারিত ব্যাখ্যা, ঠিক আছে। আর পলাশী যুদ্ধের এটারও সেম, কারণ, ফলাফল, বিস্তারিত ঘটনা, এখানে হবে বিস্তারিত ঘটনা বলবা, হ্যাঁ, ঘটনাগুলো তোমরা হচ্ছে কি ভালো করে দেখবা। তারপরে আমরা তৃতীয় অধ্যায়ে আসি, যেহেতু তোমাদের শর্ট সিলেবাস, সেটা হচ্ছে ইংরেজ ঔপনিবেশিক শাসন এবং ব্রিটিশ আমল। তো সেখানে আমরা কি আছে এটা একটু দেখি। জ্ঞানমূলক প্রশ্নে আমরা ক নাম্বার প্রশ্ন, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে। তো এটা আসলে আমরা সবাই অ্যালান অ্যাক্টিভিয়ান হিউম, এটা দিই, হ্যাঁ। তো এটা ছাড়াও আরও আছে, আরও কয়েকজন আছে, তোমরা ওদের নামও দিলে আনসার হবে। এখানে প্রতিষ্ঠাতা শুধু একজন না, তবে এটার মূল হচ্ছে গিয়ে তোমার কি প্রতিষ্ঠাতা হচ্ছে, মানে উদ্যোক্তা হচ্ছে গিয়ে অ্যালান অ্যাক্টিভিয়ান হিউম। এবার ভারতবর্ষের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন, এটা হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন, হ্যাঁ, এটা। এরপর কত খ্রিস্টাব্দে মন্ত্রী মিশন পরিকল্পনা পেশ করা হয়, সেটা হচ্ছে গিয়ে 1946 সালে, হ্যাঁ। এরপর হচ্ছে কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ প্রস্তাব করেন, সেটা আমরা একটু দেখি। তাহলে তোমার হচ্ছে প্রস্তাব করেন হচ্ছে লর্ড কার্জন, ঠিক আছে। দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক আমরা জানি টু নেশন থিওরি, সেটা হচ্ছে গিয়ে দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক হচ্ছে পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা, মানে এটা হচ্ছে গিয়ে মোহাম্মদ আলী জিন্নাহ, ঠিক আছে। এরপর হচ্ছে লাহোর প্রস্তাব কখন উত্থাপিত হয়, সেটা হচ্ছে 1940 সালে, হ্যাঁ। এরপর কত খ্রিস্টাব্দে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে, সেটা হচ্ছে 1858 খ্রিস্টাব্দে ভারতের হচ্ছে কি কোম্পানি শাসনের অবসান ঘটে। এরপরে আসি আমরা অনুধাবনমূলক প্রশ্নগুলোতে কি আছে, সেটা হচ্ছে ইলবার্ট বিল। তো ইলবার্ট বিল কি, এটা ব্যাখ্যা করো। তাহলে ইলবার্ট বিল হচ্ছে গিয়ে ভারতীয়রা যে হচ্ছে ইংরেজদের বিচার কার্য করবে ওই বিষয় সম্পর্কিত একটা বিল। তো এটাতে ইংরেজরা নাখোশ হয় এবং বিরোধিতা করে, এই কারণে ইলবার্ট বিলটা কি করা হয়, সর্বশেষে এটা পরিবর্তন করা হয়। অসহযোগ আন্দোলন বলতে কি বোঝায়, সেটা হচ্ছে অসহযোগ আন্দোলনটা শুরু করেন হচ্ছে কি মহাত্মা গান্ধী, মানে এখানে অহিংস আন্দোলন যেটা। তো ওই বিষয়টা তোমরা একটু লিখবা। লাহোর প্রস্তাব কি, লাহোর প্রস্তাব হচ্ছে গিয়ে পাকিস্তান, মানে লাহোর প্রস্তাবে হচ্ছে দুইটা জাতির মাধ্যমে হচ্ছে গিয়ে কি করা হচ্ছে, মানে দেশটাকে কি ভাগ করা হবে, যেটা মানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে, এরপরে হচ্ছে বা অথবা সংস্কৃতি বা ভাষার ভিত্তিতে, ভাষা, সংস্কৃতি, মুসলমান বা ধর্মীয়, এগুলোর ভিত্তিতে একটা অংশ থাকবে, মানে দুইটা অংশ থাকবে আর কি। মানে যেহেতু এখানে হিন্দু মুসলমান ছিল, আর ওই সময় যেহেতু তোমরা একটু হিস্ট্রিটা পড়লে জানতে পারবে যে তখন হচ্ছে গিয়ে কি তোমার মানে সাম্প্রদায়িক যে দাঙ্গা, ওগুলো নিরসনে যে আমরা জানি শের বাংলায় কে ফজলুল হক এই লাহোর প্রস্তাবটা কি করেন, তিনি প্রস্তাব করেন। এরপর হচ্ছে বাক্য শাসন কর, এই নীতি বলতে কি বোঝায়, ডিভাইড অ্যান্ড রুল। তো এই জিনিসটা হচ্ছে গিয়ে যখন হচ্ছে গিয়ে কোনো একটা অঞ্চলে সবাই কি সংঘবদ্ধ হয়। তোমাদের একটা উদাহরণ দিই, রিসেন্ট উদাহরণ, সেটা বিএনপি জামাত মানে হচ্ছে কি ওরা এক সময় রাজনীতি করতো, এখন যেহেতু আওয়ামী লীগ চলে গেছে, তখন এই বৃহৎ শক্তির মধ্যে কি করা, ফাটল ধরায় দেওয়া, মানে এটাকে ডিভাইড করে এটার শক্তিটা কমায় দেওয়া, এটা হচ্ছে বাক্যর শাসন কর নীতি। এরপর লর্ড রিফন কেন বিখ্যাত, তিনি এই যে সংস্কার এবং তিনি হচ্ছে যে বিভিন্ন সংস্কার করছেন, এটার জন্য বিখ্যাত, তার কি কি সংস্কারগুলো আছে ওগুলো তোমরা একটু লিখবা। সাইমন কমিশনের ক্ষেত্রেও সেম, এই বিষয়গুলো তোমরা কি করবা, এক্সপ্লেন করে লিখবা। তার এরপর আমরা ওই টেনিউরে, মানে
তৃতীয় অধ্যায়ের যে টেনিওর মানে যেই আলোচনাগুলো আছে ওই আলোচনাগুলোর প্রতি খুব গুরুত্বপূর্ণ অংশগুলো কী কী সেটা আমরা দেখি। তার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 1858 সালে ভারত শাসন আইন, এটা খুব গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে লর্ড কার্জন, এটাও খুব গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে গিয়ে তোমার বঙ্গভঙ্গ রদ, এটা খুব গুরুত্বপূর্ণ। বঙ্গভঙ্গ রদ, এটা খুব গুরুত্বপূর্ণ। এরপর আলিগড় আন্দোলন, এটা তোমরা একটু দেখবা। ভারতীয় কংগ্রেসের শুধু গঠন এবং ওদের অ্যাক্টিভিটিস মানে লক্ষ্য উদ্দেশ্য, এটা একটু ভালো করে দেখবা। মুসলিম লীগ কেন গঠিত হয়েছে, এটা প্রেক্ষাপট, মুসলিম লীগ গঠনের প্রেক্ষাপটটা একটু দেখবা, কেন এটা গঠন হয়েছে, প্রেক্ষাপট এই জিনিসটা, এটার ক্ষেত্রে ভারতীয় কংগ্রেসের ক্ষেত্রে বিষয়টা তোমরা দেখবা। খিলাফত ও অসহযোগ আন্দোলন, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা কিভাবে হয়েছে, কিভাবে এটা গঠন হয়েছে, বা এই আন্দোলনটা কিভাবে প্রগাঢ় হয়েছে, ওই বিষয়টা দেখবা। জিন্নার 14 দফা ও গোল টেবিল বৈঠক, এটা সংক্ষেপে, এটা হচ্ছে কি তোমরা একটু সংক্ষেপে, এটা এত গুরুত্বপূর্ণ না, এটা একটু তোমরা সংক্ষেপে দেখবা। এটা একটু সংক্ষেপে দেখবা। এরপর হচ্ছে 1947 সালে ভারত শাসন আইন, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যেটার মাধ্যমে ভারত পাকিস্তান। এরপর হচ্ছে 1935 সালের, এটা হচ্ছে অত্যন্ত, এটা তো 5 স্টার দিব, এটা হচ্ছে গিয়ে তোমাদের পরীক্ষায় যে কোনো একটা সিকিউ আসতে পারে। তাহলে যদি এখান থেকে মোর ইম্পর্টেন্ট বলা যায় সেটা হচ্ছে বঙ্গভঙ্গ, এর 1935 সালের ভারত শাসন আইন। এরপর হচ্ছে গিয়ে তোমার এই যে খিলাফত আন্দোলন, এরপর হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস, মুসলিম, এই দুইটা, এগুলো অত্যন্ত কি গুরুত্বপূর্ণ। তার পরবর্তী আমরা স্লাইডে যাই, সেটা হচ্ছে গিয়ে এখানে অধ্যায় 4 পাকিস্তান আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতি প্রকৃতি। যেহেতু আমরা যখন হচ্ছে 1947 সালে দেশভাগের পর পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এটা মিলে একটা অঞ্চল, এরপর হচ্ছে ভারত, এটা একটা অঞ্চল। তো পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান এর মধ্যে এই যখন আমরা সেপারেট হই তোমার হচ্ছে 14 আগস্ট, তো 14 আগস্ট আমরা স্বাধীনতা লাভ, 14 আগস্ট 1947 সাল, এটার স্বাধীন মানে আমরা দুইটা স্টেট ভাগ হওয়ার পরে পাকিস্তানিরা হচ্ছে কি ভাষা সংস্কৃতি ওই দিক থেকে আমাদের উপর বিভিন্নভাবে আগ্রাসন চালাইছে প্রায় 29 বছর। তো ওই 29 বছরের প্রেক্ষাপটগুলো এখানে আসবে, মানে পাকিস্তানি আমল যেটা বলি সেটা হচ্ছে টোটাল 29 বছর। তো আমরা সেখানে আসি। আমরা এখানে আমরা যেটা দেখি সেটা হচ্ছে গিয়ে মানে হচ্ছে বাংলা একাডেমির পূর্ব নাম কি সেটা আমরা সবাই জানি, বর্ধমান হাউস। এরপরে কে সর্বপ্রথম গণপরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন, তিনি হচ্ছেন গিয়ে ধীরেন্দ্রনাথ দত্ত 1956 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে তমুদ্দুন মজলিস প্রতিষ্ঠিত হয় কত সালে? তমুদ্দুন মজলিস প্রতিষ্ঠিত হয় 1 সেপ্টেম্বর 1947 সাল, কোথাও 2 সেপ্টেম্বর, কোথাও 1, তো তোমরা 1 সেপ্টেম্বর দিবা। এরপর হচ্ছে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন কোনটি, সেটা হচ্ছে তমুদ্দুন মজলিস। যদি বলা হয় তমুদ্দুন মজলিস কী ধরনের সংগঠন, যদি এরকম আসে সেটা হচ্ছে সাংস্কৃতিক সংগঠন। এরপর হচ্ছে পাকিস্তানি সংবিধান কবে রচিত হয়? পাকিস্তানি সংবিধান রচিত হয় 1956 সালে। হ্যাঁ, দীর্ঘ অনেক বছর, 9 বছর পাকিস্তানের সংবিধানে হচ্ছে গিয়ে কি মানে সংবিধান প্রণয়নে সময় লেগে যায়। এবার তমুদ্দুন মজলিস প্রতিষ্ঠিত হয় যেটা বললাম 1 সেপ্টেম্বর, অথবা এখানে 2 সেপ্টেম্বর অনেক সময় দেওয়া আছে, 1 সেপ্টেম্বর 1947। এরপর হচ্ছে গিয়ে কে সর্বপ্রথম গণপরিষদ? ধীরেন্দ্রনাথ দত্ত। বাংলা একাডেমির পূর্ব নাম বর্ধমান হাউস। এরপর হচ্ছে গিয়ে তোমার ভাষা আন্দোলনের প্রথম সংগঠন হচ্ছে তমুদ্দুন মজলিস, যেটাকে আমরা সাংস্কৃতিক সংগঠন বলতে পারি। আর এটা প্রতিষ্ঠিত হয় সেম 1947 সাল, ঠিক আছে, 1947 সালে। পরবর্তী আমরা অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখি। পূর্ব পাকিস্তান মানে পূর্ব পাকিস্তান হয় কিভাবে, এটা একটা ঘটনা আছে, তোমরা এটা খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসতে পারে, এটা একটু দেখে নিবা। এরপর তমুদ্দুন মজলিসটা কি, এটার অ্যাক্টিভিটিস কি, এগুলো একটু দেখবা। এরপর হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কি, ব্যাখ্যা করো। এর আগে এটা শহীদ দিবস হিসেবে পালিত হতো, শহীদ দিবস, ঠিক আছে। এরপরে 1999 সালে সেটা মাতৃভাষা দিবস হিসেবে কি হয়, পালিত হচ্ছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। এরপরে আসো যুক্তফ্রন্ট ব্যাখ্যা করো। যেহেতু যুক্তফ্রন্ট 1954 সালে গঠিত হয়েছে 4টা দল নিয়ে, এরপর 1956 সালে সেটা ক্ষমতায় যায়। এরপর 56 দিন স্থায়ী থাকার পরে এটা হচ্ছে গিয়ে কি মানে ওই সাস্টেন করে আর কি, যুক্তফ্রন্ট সরকারটা সাস্টেন করে হচ্ছে 56 দিন। এই সরকার হচ্ছে টিকে থাকে, মানে ক্ষমতায় টিকে থাকে 56 দিন, ঠিক আছে,
এই জিনিসটা একটু ভালো করে দেখবা, যুক্তফ্রন্ট সরকারটা খুব ভালো করে ব্যাখ্যা করবা, এটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য, ঠিক আছে। এরপরে আসি আমরা গ আর ঘ মানে হচ্ছে 3 আর 4 নাম্বার অপশনের জন্য, প্রশ্নের জন্য আমরা কি কি টপিকগুলো খুব ভালো করে দেখব। তার মধ্যে হচ্ছে পূর্ব বাংলার রাজনৈতিক অবস্থা তৎকালীন সময়, মানে 1952 সালের ওইদিকে, মানে এই যে তমদ্দুন মজলিস, এরপরে হচ্ছে গিয়ে তোমার বিভিন্ন আন্দোলন সংগ্রাম, রাষ্ট্রভাষার দাবিতে, সংস্কৃতির দাবিতে, এগুলো। এরপর অর্থনৈতিক এবং শাসনতান্ত্রিক, অর্থনৈতিক অবস্থা আর শাসনতান্ত্রিক অবস্থার এখানে যে যে স্ট্যাটগুলো আছে, মানে স্ট্যাটিস্টিক্স এইগুলো একটু ভালো করে একটু দেখবা, মানে ওটার এই যে পরিসংখ্যানটা, মানে যেটাকে আমরা বলি কি পরিসংখ্যানটা, মানে কিভাবে অর্থনৈতিক তোমার হচ্ছে আমাদেরকে শোষণ করছে, এই পরিসংখ্যানটা তোমরা একটু ভালো করে কি দেখবা। এরপর 52 ভাষা আন্দোলনের প্রেক্ষিতে, এখানে ভাষা আন্দোলনের ক্ষেত্রে যারা যারা রাজনীতি মানে হচ্ছে রাজপথে গণমানুষের সাথে কি আন্দোলন করছে, যারা যারা শহীদ হচ্ছে, কে প্রথম শহীদ হচ্ছে, এই হয়েছে, এইগুলো একটু ভালো করে দেখবা। এরপর হচ্ছে বাংলা ভাষার আন্তর্জাতিকায়ন, সেটা কিভাবে ইউনেস্কো মানে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ডিক্লারেশন দিছে, ওই জিনিসটা একটু দেখবা। ভাষা আন্দোলনের শহীদদের পরিচয় এবং অবদান, এটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমি এখানেই বলে দিছি আর কি, হ্যাঁ এখানে বলে দিছি, এই দুইটাই বলে দিছি। এরপর হচ্ছে প্রথম গান, প্রথম কবিতা, কে রচনা করছে, এইগুলো কে রচনা করছে, মানে হচ্ছে কি রচনা, কি গান রচনা করছে, এইগুলো আর কি। তো স্বভাবত এই প্রশ্ন এভাবে আসে যে হচ্ছে গিয়ে মানে আমি কাঁদতে আসিনি, পাশি দাবি নিয়ে এসেছি, এটা কে রচনা করছে। এরপর হচ্ছে আরেক ফাল্গুন, এই বিষয়গুলোই তোমার কি এরকম করে জেনারেলি দেয়। তো আমরা এই বিষয়গুলো একটু ভালো করে, এই টপিকগুলো ভালো করে কভার করব, তাহলে হচ্ছে কি আমাদের এখান থেকে মোস্ট প্রবাবলি 2টা বা 1টা প্রশ্ন আসবে, মানে একটা তো মাস্ট। যদি তিনি যদি ভাষা আন্দোলনের প্রেমিক হয়ে যায়, যদি এক্সামিনার বা প্রশ্নকর্তা, তখন তিনি 2টা দিয়ে দিতে পারেন, অথবা এই 2টাকে তিনি মুক্তিযুদ্ধ আর ভাষা আন্দোলন 2টাকে একসাথে করেও দিয়ে দিতে পারেন। এরপরে আমরা আসি, সেটা হচ্ছে পূর্ব বাংলা সাহিত্য শাসন ও স্বাধিকার আন্দোলন, এটাও 1971 সালের প্রি হিস্ট্রি। তো এখানে আমরা একটু দেখি সেখানে কি কি আছে। 6 দফা দাবি কবে পেশ করা হয়, 6 দফা দাবি কবে পেশ করা হয়, এটা হচ্ছে 5 আর 6 ফেব্রুয়ারি, 5-6 ফেব্রুয়ারি 1967 সাল, 1967 সালে এটা কি করা হয়, পেশ করা হয়। এরপর হচ্ছে ঐতিহাসিক আগরতলা মামলার আসামি সংখ্যা, আমরা এটা সবাই জানি, সেটা হচ্ছে 35 জন। এরপর হচ্ছে কত সালে আগরতলা মামলা দায়ের করা হয়, তাহলে আগরতলা মামলাটা দায়ের করা হয় 1968 সালে, 1968 সালে। এরপরে কোন কর্মসূচিকে বাঙালির ম্যাগনা কার্টা বলা হয়, সেটা হচ্ছে 6 দফা। 6 দফাকে কি বলা হয়, ম্যাগনা কার্টা বলা হয়। তো কেন বলা হয়, এটাও মাঝে মাঝে আসে, তোমরা কেন বলা হয় সেটা, 6 দফার গুরুত্ব, মাহাত্ম্য এবং ম্যাগনা কার্টাতে কী ছিল, 6 দফাতে কী ছিল, ও বিষয়গুলো তোমরা কম্পেয়ার করে লিখবা। এরপর আসি কত তারিখে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ, এখানে এখানে একটু বুঝার বিষয় আছে। এখানে হচ্ছে কি একটা হচ্ছে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ, আরেকটা হচ্ছে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এখানে ছাত্র জায়গায় কি রাষ্ট্রভাষা থাকে, মানে রাষ্ট্রভাষা হলে সেটা হবে 1952 সাল, রাষ্ট্রভাষা হলে হবে 1952 সাল সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। আর ছাত্র সংগ্রাম পরিষদ হলো 1959 সাল ছাত্র পরিষদ কি হয়, গঠিত হয়। ক্লিয়ার? এরপর আমরা আসি অনুধাবনমূলক প্রশ্নগুলো, সেটা হচ্ছে 1970 সালের নির্বাচনের ফলাফল সংক্ষেপ হয়, খুব গুরুত্বপূর্ণ। 70 সালের নির্বাচনের স্টেটগুলো সহ তোমরা মুখস্থ করবে, তাহলে এটা MCQ এবং CQ দুইটার জন্য গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে 1969 সালে গণ অভ্যুত্থানের ফলাফল ব্যাখ্যা করো, কি হয়েছে এটা একটু। এই গণ অভ্যুত্থান কি, যেহেতু আমরা 24-এর গণ অভ্যুত্থান একটাতে ফেস করছি, এরপর এরশাদ বিরোধী গণ অভ্যুত্থান ফেস করছি, এই কারণে এই 69 গণ অভ্যুত্থানটা খুব গুরুত্বপূর্ণ। এবং গণ অভ্যুত্থানগুলো কীভাবে হয়, সেটা হচ্ছে যে কোনো স্বৈরাচারের বিরুদ্ধে হয়, কোনো স্বৈরাচার সরকারের বিরুদ্ধে। তো 69 গণ অভ্যুত্থান কার বিরুদ্ধে হয়েছিল, সেটা হচ্ছে আইয়ুব খানের বিরুদ্ধে হয়েছিল। এরপর 69 গণ অভ্যুত্থান কি ব্যাখ্যা করে, এই যে প্রশ্নগুলো খুব রিলেভেন্ট, একটা প্রশ্নের মানে হচ্ছে মোড়গুলো এক রকম হবে, আনসারের ইনফরমেশনগুলো এক রকম আসবে। এরপর আসে আমরা অপারেশন সার্চলাইট কি। অপারেশন সার্চলাইট হচ্ছে 25 মার্চ 1971 সালের যে গণহত্যা চালানো হয়, ওই গণহত্যাটা হচ্ছে কি অপারেশন সার্চলাইট। তো এই বিষয়গুলো তোমরা ওই রিলেভেন্ট যতগুলো ইনফরমেশন আছে এগুলো লিখতে হবে। তো তোমরা মনে রাখবে ইনফরমেশনগুলো খুব ক্লিয়ার করে লিখবা, তাহলে দেখবে তোমাদেরকে মার্ক পুরোপুরিই দিবে।
ঠিক আছে, এখানে খুব সহজ, এখানে তুমি নিজের মনের মাধুরী মিশিয়ে কোনো জিনিস বানিয়ে লেখার কোনো সুযোগ নাই। এখানে তোমাকে কি ইনফরমেশনগুলো লিখতে হবে এবং কি ইনফরমেশনগুলো লিখতে পারলেই তোমাকে ফুল মার্কস দেওয়া হবে। এখানে কোনো মার্কস কাটার কোনো সুযোগ নেই। অনেকে বলে যে ভাই এই ইতিহাসে মার্কস পাই না, অনেক লিখি। তো অনেক যদি তুমি তোমার মনের মাধুরী মিশিয়ে লিখো, কোনো ইনফরমেশন যদি না আনো, তুমি একটা দুইটা ইনফরমেশন আনলে তোমাকে তো 2-1 মার্কই দিবে। তুমি যদি অনেকগুলো ইনফরমেশন আনতে পারো তাহলে তোমাকে অনেক মার্ক দিবে। তো ইনফরমেশনগুলো তুমি ডিটেলস আনা লাগতেছে না। অনেক সময় তুমি ইনফরমেশনগুলো যখন পড়বা তখন তুমি এরকম খুব সংক্ষেপে 1-2 কিওয়ার্ডে লিখে রাখবা। 1-2 কিওয়ার্ডে এভাবে তোমার হচ্ছে নোটের পাশে লিখে রাখবা। 1-2 ওয়ার্ডে লিখে রাখবা। ওই 1-2 ওয়ার্ডকে তুমি 3-4 লাইন করে তুমি কি লিখো এখানে পরীক্ষার খাতায় লিখো, দেখবে তোমাকে ফুল মার্কসই দিবে। এর পরবর্তী আমরা ঘ আর ঘয়ের জন্য কি পড়তে পারি, সেটা হচ্ছে 6 দফা ও এর গুরুত্ব। তো এটা রিলেভেন্ট মানে তোমার এখানে যুক্তি আনতে হবে কেন এটা গুরুত্বপূর্ণ, তাই না? এই যে 6 দফাটা তোমাকে কি করতে হবে, মুখস্থ রাখতে হবে, একদম মুখস্থ ঠোঁটস্থ এটা রাখতে হবে, ঠিক আছে? তো অনেক সময় বিশ্ববিদ্যালয়ে এখান থেকে প্রশ্ন আসে 6 দফার ভিতরে 3 দফা মানে একটা লাইন দিয়ে বলে যে মুদ্রা এবং হচ্ছে তোমার বলবে এভাবে যে মুদ্রা মানে আলাদা মুদ্রা এটা কয় নাম্বার দফা ছিল। এরপর হচ্ছে ধরো সাহিত্য শাসন এটা কয় নাম্বার দফা ছিল, এই বিষয়গুলো আসে। এরপর হচ্ছে কি প্যারামিলিটেশিয়ান বাহিনী গঠন করা এটা কয় নাম্বার দফা ছিল। তো ওই তোমাকে 6 দফাটা সিরিয়াল করে লিখতে হবে। যদি সিরিয়াল করে লেখো তাহলে তোমাকে 2 মার্ক দিবে, আর যদি সিরিয়াল করে না লেখো তোমাকে 1 মার্ক দিবে, তাহলে তোমার 1 মার্ক কমে গেল। এই বিষয়টা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে ঐতিহাসিক আগরতলা মামলা, যেটা রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান, এটা হচ্ছে গিয়ে দেশদ্রোহী একটা মামলা। মানে এটা এই আগরতলা মামলাটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের বিরুদ্ধে গিয়ে অ্যাক্টিভিটিস করতেছে, এটার জন্য আগরতলা ষড়যন্ত্র মামলাটা কি করা হয়, দেওয়া হয়। আর এখানে তুমি বলতে পারো আগরতলাটা কেন দেওয়া হয়েছে, কারণ এখানে আগরতলায় বসে কি করা হয়েছে, এই প্ল্যানটা করা হয়েছে। হ্যাঁ, এরপর আসে 69 গণ অভ্যুত্থান, খুবই গুরুত্বপূর্ণ। 69 নির্বাচন, এই দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। এখানে যে 4টা টপিক আছে, 4টা টপিক তোমাকে মাস্ট বি জানতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বাংলাদেশের হিস্ট্রি। তারপরে আমরা আসি, তো এখানে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে 6 দফা বঙ্গবন্ধু রিলেটেড যে বিষয়গুলো আছে এগুলো আসবে না, তবে 6 দফায় কী ছিল এটা আসবে। মানে আসবে না বঙ্গবন্ধু কে 6 দফা দাবি দিছে এটা আসবে না, এই প্রশ্নটা আর মানে এই টিনিরে আসবে না। তোমরা এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে? মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামটা কোথাও পাবা না এখন, এটা তোমাদের জন্য হয়তো শর্ট সিলেবাসের আরও একটু শর্ট হয়ে গেল। হ্যাঁ, এবার আসি অধ্যায় 6, তাহলে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ। তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে আসতেছি। এখানে জ্ঞানমূলক কি আছে, মুক্তিযুদ্ধে কতটি সেক্টরে বিভক্ত করা হয়েছিল, কতটি সেক্টর ছিল আমরা সবাই জানি, 11টি সেক্টর ছিল। এরপর হচ্ছে তাহলে এই সেক্টরগুলো তোমরা মনে রাখবা, এই সেক্টরগুলো থেকে অনেক টাইপসের কোশ্চেন আসতে পারে। তো এই সেক্টরগুলো কোন সেক্টরের অধীনে কোন কোন জেলা ছিল, তো এই জেলাগুলো ক্ষেত্রে প্রমিনেন্ট জেলা যেগুলো প্রমিনেন্ট জেলা, যেমন যদি তোমাকে বলা হয় 1 নম্বর সেক্টরের অধীনে কোন কোন জেলা ছিল, তাহলে চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবন, নোয়াখালী। তাহলে তোমার এখানে প্রমিনেন্ট জেলা কি চট্টগ্রাম বা নোয়াখালী, এটা দেয় মানে যেহেতু এটা কাছে এভাবে দেয়। তো তোমরা এভাবে হচ্ছে কি মানে প্রমিনেন্ট মানে সেক্টরের প্রমিনেন্ট জেলাগুলোকে তোমরা একটু স্টার চিহ্ন দিয়ে রাখবা। যদি অপশানে যদি এরকম বাইরে কিছু আসে তাহলে তুমি একটু খেয়াল করতে পারবা যে এই জেলার পাশে তো অমুক জেলা, ঠিক আছে? তখন তুমি এটা আনসার দিতে তোমার সুবিধা হবে। এরপর আসি মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা আর আসবে না, যদি আসতে পারে অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন, মানে যেহেতু তিনি হচ্ছে জেলে বন্দী ছিলেন, এরপর অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন এটা আসতে পারে। এরপর হচ্ছে মুজিবনগর কোন জেলায় অবস্থিত, মেহেরপুর জেলায় অবস্থিত। অপারেশন জ্যাকপট কোন নদীতে পরিচালিত হয়, এখানে একটু ক্রিটিক প্রশ্ন। অপারেশন জ্যাকপট সেটা হচ্ছে কি 15 আগস্ট, সেটা 15 আগস্টে এটার পরিকল্পনা নেওয়া হয়, 16 আগস্ট বাস্তবায়ন করা হয়, মানে 16 আগস্ট 1971 সাল। হ্যাঁ, এই অপারেশন জ্যাকপটটা হয় 16 আগস্ট 1971। সেটা 4টা স্থানে কি করা হয়, পরিচালনা করা হয়। একটা হচ্ছে গিয়ে কি চট্টগ্রাম, মংলা, এরপর হচ্ছে গিয়ে চাঁদপুর, এরপর হচ্ছে কি তোমার কি নারায়ণগঞ্জ। এখন তুমি দেখো তো এখানে চট্টগ্রাম এটা হচ্ছে সমুদ্র বন্দর, এটা হচ্ছে কি সমুদ্র বন্দর, ঠিক আছে? তবে সমুদ্র বন্দর এটা হচ্ছে কর্ণফুলী নদীতে, মানে বন্দরের কর্ণফুলী নদীতেই হচ্ছে কি অপারেশনটা হয়, যেহেতু সমুদ্র বন্দর আর হচ্ছে কর্ণফুলী নদীর দুইটার মুখ, তাহলে এখানে একটা নদী আসছে কর্ণফুলী।
এটা হচ্ছে মংলা সমুদ্র বন্দর, এটাও সমুদ্র বন্দর। চাঁদপুর এটা পদ্মা নদী, হ্যাঁ পদ্মা নদী মানে নদী বন্দর, হ্যাঁ পদ্মা নদী। এরপরে নারায়ণগঞ্জ এটা হচ্ছে শীতলক্ষা নদী, হ্যাঁ শীতলক্ষা নদী। তাহলে তুমি এখানে কি করবা, যে তুমি বলবা যে মংলা, চট্টগ্রাম, মংলা, চাঁদপুর এবং নারায়ণগঞ্জ। এই প্রথমে এটা লিখবা চট্টগ্রাম মংলা সমুদ্র বন্দর এবং চাঁদপুর এবং নারায়ণগঞ্জের নদী বন্দরে কি হয়, এটা পরিচালিত হয়। তো এখন যদি নদীর নাম যেহেতু বলছে পদ্মা, শীতলক্ষা আর হচ্ছে গিয়ে কি তুমি কর্ণফুলী নদীকে কি করবা, মেনশন করে দিবা। হ্যাঁ, এরপর হচ্ছে জেড স্পোর্টসের অধিনায়ক কে ছিলেন? স্পোর্টস ছিল হচ্ছে কয়টা, 3টা। স্পোর্টসের শফিউল্লাহ, স্পোর্টসে কি শফিউল্লাহ। এরপর হচ্ছে গিয়ে তোমার কে পড়ছে, খালেদ মোশাররফ। আর জেড ফোর্সে ছিলেন, মানে জেড ফোর্স ছিলেন জিয়াউর রহমান, হ্যাঁ মেজর জিয়াউর রহমান। এবার আসে 69-এর গণ অভ্যুত্থানের প্রথম শহীদকে। এখানে 69-এর গণ অভ্যুত্থানের প্রথম শহীদ হচ্ছে শহীদ ডক্টর শামসুজ্জোহা, শহীদ ডক্টর শামসুজ্জোহা। ঠিক আছে, এরপর হচ্ছে মুজিবনগর সরকার মেহেরপুর জেলার কোথায় শপথ নেন? তাহলে মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আম্রকাননে, বৈদ্যনাথতলার আম্রকাননে, মানে আমের বাগানের নিচে, হ্যাঁ আম্রকাননে, বৈদ্যনাথতলার আম্রকাননে, হ্যাঁ আম্রকাননে। আম্র মানে আম, কানন মানে বাগান, মানে বৈদ্যনাথতলার আম বাগানে কি নিছে, যে মেহেরপুর মুজিবনগর সরকার বা যেটাকে আমরা প্রবাসী সরকার বলি, সেটা হচ্ছে কি শপথ নিছে। আর এই প্রবাসী সরকারের সদর দপ্তর অনেক জায়গায় মেহেরপুর দেওয়া আছে, তবে মেহেরপুর না, এটা হচ্ছে শপথ নেওয়া হয়েছে মেহেরপুর জেলায়, যেটা ভারতের হচ্ছে কি একদম কাছে। তবে সেটা এই মেহেরপুর জেলাটা হচ্ছে কলকাতার কাছে। তাহলে কলকাতার 8 নং ডাউন স্ট্রিট, মানে 8 নং হচ্ছে যে স্ট্রিট, ওখানেই ছিল কি কলকাতার 8 নং স্ট্রিটেই ছিল মুজিবনগর সরকারের কি তোমার সদর দপ্তর। এরপর আসো ইপিআর এর পূর্ণরূপ কি? ইপিআর এর পূর্ণরূপটা হচ্ছে গিয়ে ইস্ট পাকিস্তান রাইফেলস, ইপিআর এর পূর্ণরূপটা হচ্ছে কি ইস্ট পাকিস্তান রাইফেলস। তোমরা এটা লিখতে পারো, সেটা হচ্ছে ইস্ট পাকিস্তান রাইফেলস, হ্যাঁ ইস্ট পাকিস্তান রাইফেল, হ্যাঁ এটা তোমরা আনসার দিবা। এরপর আমরা আসি অনুধাবনমূলক প্রশ্নে আসি, সেটা হচ্ছে স্বাধীন বাংলা বেতন কেন্দ্র কি? স্বাধীন বাংলা বেতন কেন্দ্র কি? এটা খুব গুরুত্বপূর্ণ প্রবাসী, যেহেতু এটা কেন গুরুত্বপূর্ণ, কারণ এখন তো আর আওয়ামী লীগ নাই, এখন তো হচ্ছে বিএনপি, সেহেতু স্বাধীন বাংলা বেতন কেন্দ্রটা বিএনপির সাথে রিলেটেড, এই জন্য এই প্রশ্নটা আসতে পারে। এরপর হচ্ছে প্রবাসী সরকার বলতে কি বুঝো? খুব গুরুত্বপূর্ণ, এখানে প্রবাসী সরকারের কাজগুলো একটু মেনশন করবা, কাজ আর দায়িত্বগুলো, দায়িত্বে কে কে আছে এগুলো একটু ভালো করে মেনশন করবা, হ্যাঁ কাজ আর দায়িত্বে কে কী ছিল এগুলো মেনশন করবা, কার দায়িত্ব কী ছিল এইগুলো একটু ভালো করে মেনশন করবা। এরপর হচ্ছে মুক্তিযুদ্ধে প্রচার মাধ্যমের ভূমিকা, কি প্রচার মাধ্যম মুক্তিযুদ্ধে অবদান রাখছে সেগুলো একটু ভালো করে দেখবা। অপারেশন সার্চলাইট সেটাও একটু কি করবা, ব্যাখ্যা করবা। এরপর হচ্ছে আমরা গ আর ঘ নাম্বার প্রশ্ন, মানে 3 আর 4 নাম্বার প্রশ্ন সৃজনশীলে, সেটা একটু দেখি। সেটা হচ্ছে স্বাধীনতা ঘোষণার প্রেক্ষাপট এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, এটা কীভাবে হয়েছে? এটা একদম ক্লিয়ার কাট, যে হচ্ছে শেখ মুজিবুর রহমান সেটা একটা ভাষণ রেকর্ড করে দিয়েছিলেন, সেটা জিয়াউর রহমান কালুঘাট বেতার কেন্দ্র থেকে পাবলিশ করছেন, এভাবে লিখবে তোমরা, মানে কারো পার্সিয়াল হয়ে লেখার দরকার না, যেটা সত্য ওটা লিখবা। এরপর হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যা, তো গণহত্যা কি? অপারেশন সার্চলাইট একটা গণহত্যা। এরপর হচ্ছে 14 ডিসেম্বর যেটা বুদ্ধিজীবী হত্যা, ওটাও একটা গণহত্যা। ওই বিষয়গুলো তোমরা 2টা বিষয় রাখবে, একটা হচ্ছে 25শে মার্চের গণহত্যা একটু ভালো করে দেখবা, মানে পূর্বা 25শে মার্চের হচ্ছে গণহত্যা। এরপর হচ্ছে 14 ডিসেম্বরের গণহত্যা, এই 2টা ভালো করে দেখবা। এরপরে সারা বছর ব্যাপী তো ওরা বিভিন্ন হত্যাযোগ্য ছাড়াইছে, ওটা তো আছে, তবে এই 2টা গণহত্যা খুব ভালো করে দেখবা। এরপর হচ্ছে প্রবাসী সরকারের গঠন, পাশাপাশি কাজ, এরপর হচ্ছে কি তোমার দায়িত্ব, কার দায়িত্ব কি ছিল এগুলো একটু ভালো করে দেখবা, কারণ ওই যে একটা দায়িত্ব উঠে দিয়ে বলবে এই দায়িত্বটা কার ছিল, উদ্দীপকে। এরপর অপারেশন জ্যাকপট, এটা এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা তোমরা একদম ভালো করে পড়বা। অপারেশন জ্যাকপট একদম ইন ডিটেলস, এটা থেকে প্রশ্ন এবার মাস্ট আসবে, এটা থেকে আবার কি আসবে? প্রশ্ন এবার মাস্ট আসবে অপারেশন
জ্যাকপট। ক্লিয়ার? পরবর্তী অধ্যায় যায়, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব। তাহলে মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিরা বিভিন্নভাবে বাংলাদেশকে কী করছে, সহযোগিতা করছে। কেউ ত্রাণ, কেউ হচ্ছে এই যে বাংলাদেশে যে হত্যাযজ্ঞ চালাইছে ওগুলোর হচ্ছে সংবাদগুলো বহির্বিশ্বে পাঠাইছে এবং পাকিস্তানের উপর প্রেশারাইজ ক্রিয়েট করছে। এরপরে হচ্ছে আরও বিভিন্ন উপন্যাস, বিভিন্ন কবিতা, গান এগুলো লেখার পরে এরপর হচ্ছে কনসার্ট ফর বাংলাদেশ সম্পর্কে আমরা জানি ওই বিষয়টা। এরপর হচ্ছে প্রবাসী বাঙালিরা নিজেরা টাকা কালেক্ট করে কী করছে, অনুদান দিচ্ছে বাংলাদেশের, যেরকম আমরা এখন ফিলিস্তিনকে দিচ্ছি ওভাবে এই বিষয়গুলো আসবে। হ্যাঁ, তো এখন আমরা এখানে জ্ঞানমূলক প্রশ্নগুলো একটু দেখি। সেটা হচ্ছে সেপ্টেম্বর অন যশোর রোড কবিতার রচয়িতাকে, সেটা হচ্ছে অ্যালেন গিন্সবার্গ। অ্যালেন গিন্সবার্গ, এটা আমরা একটু লিখি, অ্যালেন গিন্সবার্গ। ঠিক আছে? এরপর হচ্ছে বাংলাদেশে একটি তলাবিহীন জুড়ি, সেটা কে বলছে? হেনরি কিসিঞ্জার। হ্যাঁ, হেনরি কিসিঞ্জার, হেনরি কিসিঞ্জার। ঠিক আছে? উনি হচ্ছে ইউএসএ মানে মার্কিন যুক্তরাষ্ট্রের কী ছিলেন? তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মুক্তিযুদ্ধকালীন সময়। এই প্রশ্নটাও আসতে পারে। এরপর আসি, জর্জ হ্যারিসন কোন দেশের শিল্পী? তিনি ছিলেন ইউকে মানে যুক্তরাজ্য, ইউকের শিল্পী ছিলেন। এরপর কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? সেটা হচ্ছে গিয়ে তোমার নিউ ইয়র্কে। হ্যাঁ, নিউ ইয়র্কে। এরপরে আসি, বিবিসি কোন দেশের সংবাদ বা প্রচার মাধ্যম? আমরা জানি ব্রিটিশ ব্রডকাস্টিং মিডিয়া, সেটা হচ্ছে কি ইউকের সংবাদ মাধ্যম। হ্যাঁ, ইউকে যুক্তরাজ্য, এটাও লিখে দিই, ইউকে অথবা যুক্তরাজ্য। ঠিক আছে? মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? আমরা এটা সবাই জানি, ইন্দিরা গান্ধী ছিলেন। ইন্দিরা গান্ধী ছিলেন কি ভারতের প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধের সময় যৌথ বাহিনীর প্রধান কে ছিলেন? তিনি ছিলেন জগজিৎ সিং আরোরা। ঠিক আছে? তিনি ছিলেন কি মুক্তিযুদ্ধের হচ্ছে যৌথ বাহিনীর কমান্ডার। পরবর্তীতে আমরা অনুধাবনমূলক প্রশ্নগুলোতে আসি। মহান মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলা বেতার অসামান্য অবদান, মানে বেতারের অবদানটা অসামান্য ব্যাখ্যা করো, এটা একটা বিষয়। মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা ব্যাখ্যা করো, এটা একটা বিষয়। মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালির অবদান সংক্ষেপে ব্যাখ্যা করো। তো এখানে ব্রিটেনের সাথে তোমরা রাশিয়াটাও একটু ভালো করে পড়ে নিবা। হ্যাঁ, রাশিয়াটা একটু ভালো করে দেখে নিবা। এরপর হচ্ছে মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালির অবদান, এটা খুব গুরুত্বপূর্ণ। এবার আসার ক্ষেত্রে আগে হচ্ছে তোমার নারীদের আসতো, এবারও নারীদের আসবে। প্রবাসী বাঙালি নারীদের কর্মজীবী যারা হচ্ছে গিয়ে কী ছিল, এটা ক্লার্ক বলি আমরা। হ্যাঁ, কর্মজীবীদের, সরকারি কর্মীদের আর কি। হ্যাঁ, কর্মীদের, সরকারি কর্মীদের অবদানটাও তোমরা একটু কি দেখবা। এরপরে আসি প্রচার মাধ্যমগুলো। যেহেতু প্রচার মাধ্যমগুলো বিভিন্ন প্রচার মাধ্যমে এগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনার প্রবাহ কী করে প্রচার করার মাধ্যমে যে একটা বহির্বিশ্বে একটা চাপ সৃষ্টি করছিল। এরপর ব্যাটো ক্ষমতা, তাহলে ব্যাটো ক্ষমতা দেওয়ার যোগ্যতা রাখে পাঁচটা দেশের মধ্যে এই যে পাকিস্তান আর হচ্ছে কি যুক্তরাষ্ট্র আর হচ্ছে চীন, এরা সবসময় এই যে মুক্তিযুদ্ধের কী দিত, মানে এই যে যুদ্ধ বিরতির ক্ষেত্রে এসে ব্যাটো প্রদান করতো। এরপরে এই ব্যাটোটা আর কার্যকর হতো না, মানে এই ব্যাটো না, ওই রাশিয়া যে বাংলাদেশের পক্ষে দিত আর হচ্ছে চীন আর যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিপক্ষে দিত, তখন যুদ্ধবিরতিতে আর কি হতো না, কার্যকর হতো না। এরপর আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিক দেখি, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধে জাতিসংঘ ও অন্যান্য সংস্থা। তো জাতিসংঘ মুক্তিযুদ্ধে কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং অন্যান্য সংস্থাগুলো কীভাবে গুরুত্বপূর্ণ রাখছে, যে রেড ক্রিসেন্ট, এরপর হচ্ছে এরা কীভাবে সংস্থাগুলো অবদান রাখছে, এই অবদানগুলো এবারের পরীক্ষায় আসতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের খুবই কম জানা আছে, এবার তোমরা একটু দেখবা। এবারে বৃহৎ শক্তিবর্গের ভিতর সোভিয়েত ইউনিয়ন কিভাবে সাহায্য করছে, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ব্রিটেন, কোনটা কিভাবে হচ্ছে কি মুক্তিযুদ্ধের ঘটনাগুলোকে প্রভাবিত করছে এবং এই মুক্তিযুদ্ধ হস্তক্ষেপ কিভাবে করছে, এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে একেবারে ইন ডিটেলসে তোমাদের কি রাখতে হবে, মাথায় সেটা রাখতে হবে।